আসসালামু আলাইকুম। অ্যালেক্স ম্যাজিক সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে আমরা হাইড্রা নিয়ে পড়েছি, আজকে আমরা ঘাসফড়িং নিয়ে পড়ব। যারা হাইড্রা ক্লাসটা করনি তারা দেখে নিতে পারো। আচ্ছা, ঘাসফড়িং আর কি মেডিকেলের জন্য এতটাও ইম্পর্টেন্ট না, তারপরে আমরা যতটুকু এফোর্ট দিয়ে পড়া দরকার ততটুকু এফোর্ট দিয়ে পড়ব। ওকে, তো ঘাসফড়িংয়ের প্রথমে আসতেছে ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীভুক্ত একটি সাধারণ প্রাণী। এটা পঙ্গপাল বা লোকাস নামে পরিচিত। পৃথিবীতে 20,000 ঘাসফড়িং শনাক্ত করা হলেও বাংলাদেশে 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া গেছে। এখান থেকে এটুকু পড়বা। ঘাসফড়িংকে কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসে আমরা পড়ছি, ঠিক আছে। এবং এখানকে যে কথাগুলো বলা হয়েছে এটা আমরা কিছুক্ষণ পরেই পড়ব। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে? ঘাসফড়িংয়ের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। শ্রেণীতাত্ত্বিক অবস্থানের আমি বলবো যে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা তোমাদের পড়ে নেওয়া উচিত, বুঝছেন? ফাইলাম পর্ব আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, সাবক্লাস নেপটেরিগোটা, তারপর অর্ডার অর্থোপটেরা। অর্ডার যে অর্থোপটেরা সেটা তোমাদের পড়তে হবে। তারপরে ফ্যামিলি পাইরকোমরফিডি, তাপ জেনাস পয়কিলোচেরাস, তো স্পিসিস হচ্ছে পয়কিলোচেরাস পিকটাস, ঠিক আছে। তো অর্থোপটেরাটা কেন পড়তে বললাম? ঘাসফড়িং নিয়ে যে অধ্যয়ন করা হয়, সেই শাখাটাকে বলা হয় অর্থোপটেরোলজি। কি বলা হয়? অর্থোপটেরোলজি। তো অর্থোপটেরোলজি বলা হয়। সেই কারণে তোমাদের লেখাটা বোঝা যাচ্ছে না, কিন্তু লিখে রেখো। তোমরা তো বুঝতেই তো পারছো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা পড়বা, যখন প্রতিকূল আবহাওয়া হয় তখন বিপুল সংখ্যায় পরিযায়ী হয়। একটা জায়গায় প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, ধরো যে আগুন লাগছে, সে জায়গায় তো আর ঘাসফড়িং থাকবে না, বা বন্যায় প্লাবিত হয়ে গেছে, সে জায়গায় ঘাসফড়িং থাকবে না, অন্য জায়গায় চলে যাবে, একটা নিরাপদ অবস্থানে চলে যাবে। তো সেই সময় 15 কিলোমিটার পর্যন্ত তারা পথ পাড়ি দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। আর ঘাসফড়িং একটি তৃণভোজী শাকাহারী প্রাণী, এটা আমরা এমনিতেই জানি। তারপরে এটা পড়বা, পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, এটা প্রশ্নে 80 মিলিমিটারও দিতে পারে। 80 মিলিমিটার, ঠিক আছে। সো এটা পড়বা। সেন্টিমিটার কি বলছে? 8 বলছে না 80 বলছে, না মিলিমিটার বলছে না সেন্টিমিটার বলছে, এটা তোমাদের পরীক্ষায় মনে থাকবে না। সো এটা পয়েন্ট আউট করে নেবা। আর এই যে উজ্জ্বল, এটা দরকার নেই। তারপরে এই হাইপোডার্মিসটা লাগে। কিউটিকলে আবৃত, তোমরা এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে জানো। আর বহিঃকঙ্কাল যে হাইপোডার্মিস এটা পড়বা। স্ক্লেরাইট এটা পড়তে হবে, স্ক্লেরাইট, ঠিক আছে। স্ক্লেরাইট এটা পড়তে হবে কেন? কারণ স্ক্লেরাইটটা হচ্ছে তোমার অনুশীলনের এমসিকিউ। আর তোমার স্ক্লেরাইটগুলোর সংযুক্ত সুচার নামক পাতলা নরম ঝিল্লিতে আবৃত, এটা পড়বে। শেষ, যেগুলো দাগাই দিচ্ছি ওগুলোই পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। সিলেক্টিভ পড়বা, পরীক্ষা ভালো হবে, মাথাও ঠান্ডা থাকবে। মানে সব কিছু পড়তে গেলে কিছুই হবে না আর কি। দিন শেষে বেসিক ক্লিয়ার করার চেষ্টা করবা, আর যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো পড়ার চেষ্টা করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসলাম। আর 3টি অঞ্চলে বিভক্ত, এটা যে কিছুক্ষণ আগে আমরা বৈশিষ্ট্য দেখলাম না, ওই জায়গায় তো এটা পড়ছি। আচ্ছা, যাই হোক, মস্তকে এই যে 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে মস্তক গঠিত, এই জিনিসটা পড়বা। আর হচ্ছে মস্তকটা কোন ধরনের, হাইপোকনাথাস ধরনের, ওকে, এটা পড়বা। আর পৃষ্ঠদেশে এই যে এখানকে যে
ত্রিকোণাকার ভার্টেক্স বলা হয়েছে, তারপরে আয়তাকার ক্লাইপিয়াস বলা হয়েছে। এই জিনিসগুলো পড়বা। ওকে, তো কি বলা হয়েছে? ত্রিকোণাকার ভার্টেক্স। এটা আমি এমনিতেই মনে রাখছি, আমার এমনি মনে থাকতো। তো এই জিনিসটা পড়বা। মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এই জিনিসটা পড়তে হবে। এপিক্রেনিয়াম, ক্রেনিয়াম মানেই মস্তক, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, ক্রেনিয়াম মানেই মস্তক। আর এপি মানে কি বলছিলাম? এপি মানে বাহিরে। ঠিক আছে, এপিডার্মিস বলছিলাম না, যে বাহিরের ত্বকটা এপিডার্মিস। এপি মানে বাহিরে, ডার্মিস মানে ত্বক। সো এখানে এপি মানে বাহিরে, ক্রেনিয়াম মানে মাথা বা মস্তক। ঠিক আছে, সো মস্তকের বহিরাবরণের নাম হেড ক্যাপসুল। বোঝা গেছে? তো এভাবে অর্থ জেনে যদি তুমি পড়ো না, অনেক কিছুই আর কি নিজের আয়ত্তে চলে আসবে। আর মাথায় যে হাইপোকনেথাস, এটা দাগিয়ে দিলাম, এটা পড়বা, হাইপোকনেথাস ধরনের। ওকে, আর এই হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম এটা বুঝাই দিলাম কিভাবে এপিক্রেনিয়াম শব্দটা আসলো। আর ভার্টেক্স ত্রিকোণাকার, এই যে ত্রিকোণাকার এখানে ধরলা যে ভার্টেক্স, আর এই যে আয়তাকার ক্লাইপিয়াস, এই যে আয়তাকার ক্লাইপিয়াস, ছবি দেখে পড়বা, মনে থাকবে অনেকক্ষণ। এই যে ভার্টেক্স, এই যে ক্লাইপিয়াস। ঠিক আছে, আমি দেখাই দিলাম কিন্তু কিভাবে আয়তাকার, কিভাবে ত্রিকোণাকার। ত্রিকোণাকার ভার্টেক্স, আয়তাকার ক্লাইপিয়াস। ওকে, ভুল হওয়ার কথা না। ছবি দেখছো যারা, আমার সাথে সাথে পড়তেছো যারা, আমার সাথে সাথে নোট আউট করতেছো যারা, তারা আর কোথাও ঠেকবে না ইনশাল্লাহ। তারপরে আসো পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। তারপরে প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাক্ষী থাকে। এই যে পুঞ্জাক্ষী দেখা যাচ্ছে, এই যে পুঞ্জাক্ষী। ঠিক আছে, এই যে পুঞ্জাক্ষী, দুই পাশে দুইটা, এই যে কালার করে দিলাম। ঠিক আছে, এই যে আরেকটা পুঞ্জাক্ষী। ওকে, এটাই পুঞ্জাক্ষী। প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাক্ষী থাকে। তোমার আমার চোখ কয়টা? দুইটা, মানে এক জোড়া চোখ। তো ওদেরও এক জোড়া পুঞ্জাক্ষী মানে চোখ। এই যে কম্পাউন্ড আই, যৌগিক চক্ষু। ঠিক আছে, ওদেরগুলো অসংখ্য মাটিরিয়া মিলে একটা পুঞ্জাক্ষী গঠিত হয়। বলা হয়ে থাকে যে প্রায় 2000টি, প্রায় 2000 ওমাটিডিয়া মিলে, 2000 ওমাটিডিয়া মিলে পুঞ্জাক্ষী তৈরি হয়। এই কথাটা মনে রাখবা, কারণ এই কথাটা মাঝে দামে দামে বইতে বলা আছে। আমার পড়া পড়লে একই সাথে আজমল হবে, একই সাথে আলিম হবে, একই সাথে মাজেদা হবে। সো স্টে টিউনড উইথ অ্যালেক্স মেডি সলিউশন। আচ্ছা, ওসেলি কি বলছে? ওসেলাসের তলদেশে মস্তিষ্ক গমনকারী স্নায়ুতন্ত্র অবস্থিত। আর একগুচ্ছ আলোক সংবেদী কোষ যে কথাটা বলছে না, এটি একটু দাগায় রাখো, মানে একটু লিখে রাখো এক সাইডে। যে আমি বলতেছি কি লিখবা, যে মানে এটা আলিম স্যারের বই পড়া। এখানে কীভাবে লিখবো? এই যে একগুচ্ছ আলোক সংবেদী কোষ না, এখানে টান দিয়ে কোনো এক জায়গায় লিখে রাখো। আমি তো এখানে সুবিধার জন্য লিখতেছি। 4 থেকে 7টি রেটিনুলার কোষ, এই কথাটা আলিম স্যারের বইতে লেখা আছে, বুঝছো? ওই ওমাটেরিয়া 2000, এটা মাজেদা ম্যামের বইতে লেখা আছে। আর এই 4 থেকে 7টি রেটিনুলার কোষ, এটা তোমার আলিম স্যারের বইতে লেখা আছে। তো একগুচ্ছ আলোক সংবেদী কোষ, এই আলোক সংবেদী কোষেরই বিভিন্ন প্রকার আছে, সেটা আলিম স্যারের বই যারা পড়ছো তারা জানো। তো এখানে লেখা, সেটাই এখানে লেখা আছে। 4 থেকে 7টি রেটিনুলার কোষ থাকে, সেইটাই রেটিনুলার, এই 4 থেকে 7টি রেটিনুলার কোষকে আলোক সংবেদী কোষ বলা হয়। শেষ। সেই 4 থেকে 7টি মানে কি, সেজন্য একগুচ্ছ বলা হয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? তারপরে বলছে অ্যান্টেনার কয়টা অংশ? 3টা অংশ। তাহলে বলতেই পারে কোন নিচের কোনটি অ্যান্টেনার অংশ নয়, যেখানেই 3টা দেখবা 4টা দেখবা, সেটাই ইম্পর্টেন্ট। প্লিজ সেটা নোট আউট করবা। আর এখানে কি বলছে? ফ্লাজেলাম প্রায় 25টি খণ্ডকে বিভক্ত, এটা পড়বা। ওকে, তারপরে
আমি যেটা দাগাই দিচ্ছি সেটা দাগাই নিও কিন্তু। এই পেজের প্রায় মোটামুটি সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এটাকে 3 স্টার দিতে পারি এই স্লাইডটাকে। ওকে, হয়ে গেল। তারপরে কি, চর্বণোপযোগী ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয়। চর্বণোপযোগী মুখপাঙ্গকে কি উপপাঙ্গ বলা হয়? কি মুখপাঙ্গ বলা হয়? ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয়। এই প্রশ্ন আসবে এরকম, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গকে কি বলা হয়? ম্যান্ডিবুলেট বলা হয়। তারপরে আসো, এখানে কি বলা হয়েছে? 5টি অংশের সমন্বয়ে মুখপাঙ্গ গঠিত হয়: ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম, হাইপোফ্যারিংস। আচ্ছা, এটাও পড়তে হবে। আচ্ছা দেখো, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের বিভিন্ন অংশ। আমার মতে এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা যাই হোক, তারপর তো পড়াতে হবে, তাই না? কিছু করার নেই। এই যে এটা পড়বা, এই ল্যাব্রাম কি করে? ম্যান্ডিবলের দিকে খাবার ঠেলে দিতে সাহায্য করে। তারপরে ম্যান্ডিবল কি করে? খাদ্য কেটে চিবানোয় স্টোয়ালকে সাহায্য করে। ম্যাক্সিলার অংশগুলো ইম্পর্টেন্ট। কোনটি ম্যাক্সিলার অংশ নয় এরকম বলে দিল, ঠিক আছে, এরকম আসতেই পারে। তো সবচেয়ে গোড়ার খণ্ড কার্ডো, তারপরে স্টাইপোসের অগ্রভাগ নখের মতো ল্যাসিনিয়া ও ঢাকনির মতো গ্যালিয়া নামক 2টি খণ্ড পাশাপাশি অবস্থান করে। সরি, গ্যালিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট, এটা পড়বা, 5 অংশ বিশিষ্ট, ঠিক আছে, 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প রয়েছে। তার ম্যাক্সিলারি পাল্প কয় অংশ বিশিষ্ট? 5 অংশ বিশিষ্ট। ওকে, আর এই যে নখের মতো ল্যাসিনিয়া, তারপরে ঢাকনির মতো গ্যালিয়া, এই 2টা জিনিস পড়বা। সরি, তারপরে এই পেজ থেকে এইগুলো ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট পেজে যাই। কি বলছে? এই যে ল্যাবিয়াল পাল্প, যে 3 সন্ধিযুক্ত, এই জিনিসটা পড়বে। এখানে কিন্তু হাইলাইট করা নেই, কিন্তু এটা পড়তে হবে। আর কি বলছে? ল্যাব্রামের নিচে মাংসল উপাঙ্গটির নাম কি? এভাবে প্রশ্নটা আসবে, যে হাইপোফ্যারিংস থেকে যে প্রশ্নটা আসবে, যে ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল উপাঙ্গটির নাম কি? অপশন থাকবে হাইপোফ্যারিংস বা উপজিহ্বাও থাকতে পারে, 2টাই পড়তে হবে। ওকে, তারপরে আসো, বক্ষ 3টি অংশে বিভক্ত: অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। যেটা মাথার সাথে লাগানো থাকবে, মস্তকের সাথে, সেটা অগ্র। আর যেটা পশ্চাৎ দিকে থাকবে সেটা পশ্চাৎবক্ষ। অগ্র আর পশ্চাতের মাঝখানে যেটা থাকবে সেটা মধ্যবক্ষ। ওকে, তো অগ্রবক্ষের আরেক নাম প্রোথোরাক্স, মধ্যবক্ষের আরেক নাম মেসোথোরাক্স, ঠিক আছে, এটা পড়বা। পশ্চাৎবক্ষের আরেক নাম মেটাথোরাক্স। ওকে, এই কথাগুলো পড়বা। প্রত্যেক অংশের পৃষ্ঠদেশ টার্গাম এবং অঙ্কিয়দেশ স্টার্নাম এবং পার্শ্বদেশ প্লিউরনে গঠিত। এগুলো পাতলা কিউটিকলের পর্দা দিয়ে পরস্পর সংযুক্ত। অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চড়া, পিছনে ও পাশে প্রসারিত, এর নাম প্রোনোটাম। বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসরন্ধ্র, ডানা ও পা। এখানে খালি রিডিং দেওয়ার অংশ আর কি। এই যে বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে 2 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল অবস্থিত, ঠিক আছে, এটা পড়বা। বক্ষে বলছে, ঠিক আছে, বক্ষে শ্বাসরন্ধ্র তাই মানে বলে কিন্তু 4টা নয়, আরও আছে, সেটা আমরা পরে পড়তেছি। মধ্যবক্ষীয় ডানা, সামনের ডানা 2টি বেশ শক্ত, ছোট সরু, এগুলোকে অ্যালিট্রা বলা হয়। ডানার আবরণ বা ট্যাগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়, এটা পড়বা। তারপরে পা, মোট 3 জোড়া পা রয়েছে, এটা তো দেখাই যাচ্ছে। তারপরে এই যে 3 কোনা কক্সা, এই যে কক্সা 3 কোনা, এই যে এঁকে দিলাম 3 কোনা কক্সা। তারপরে ত্রিভুজ আকার ট্রোক্যান্টর, এটাও ত্রিভুজ আকার। ওকে, ত্রিভুজ আকার হইল। তারপরে লম্বা নলাকার দৃঢ় ফিমার, এই যে নলের মতো ফিমার। তারপরে পরবর্তী শুরু টিবিয়া, এই যে শুরু, ঠিক আছে, শুরু, একদম শুরু টিবিয়া।
তারপরে সবশেষে টার্সাস। টার্সাস 3টি ছোট উপখণ্ডকে বিভক্ত। এই টার্সাসটা, এই যে টার্সাস ছোট 3টি উপখণ্ডকে বিভক্ত বলছে, এখানে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলোকে টার্সোমিয়ার বলা হয়। টার্সাসের উপখণ্ডককে কি বলা হয়? টার্সোমিয়ার। ঠিক আছে, প্রথম টার্সোমিয়ারের প্রান্তে বাঁকানো দুটি নখর লাগানো থাকে। এই নখর দুটির মাঝখানে পালভিলাস নামক একটি আসঞ্জন প্যাড থাকে। আসঞ্জন প্যাড, আসঞ্জন প্যাড মানে কি বলতো? আসঞ্জন প্যাড মানে ওই ঘাসের উপরে ঘাস ফড়িং কিভাবে বসে থাকে, ওই আসঞ্জন প্যাডের মাধ্যমে। এই যে ধরলে এটা ঘাস, যদিও ঘাস সবুজ দিয়ে দেখানো উচিত ছিল, যাই হোক, ঘাস ফড়িংও তো আর নীল হয় না, তাই না? ও আচ্ছা, নীল হয়তো, পৈকুলেট্সেরা স্পিকটাস, তাই না? তো এটা মনে করো ঘাস, এই ঘাসের উপরে বসে রয়েছে ঘাস ফড়িং। কিভাবে বসে থাকতেছে, কিভাবে আটকে থাকতেছে তার বাটা? এই পালভিলাসের মাধ্যমে। এটাই আসলে পালভিলাসের কাজ। ঠিক আছে, তো আর এই যে এটা ইম্পর্টেন্ট, সালটাটোরিয়াল পা, এটার জন্য লাফিয়ে লাফিয়ে দূরত্ব অতিক্রম করতে পারে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। তারপরে কি বলছে? উদর। ঘাস ফড়িংয়ের উদর বেশ লম্বা, সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত। প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশে টার্গাম এবং অঙ্কিয়দেশে স্টার্নাম থাকে, কোনো প্লিউরন থাকে না। বক্ষে কিন্তু প্লিউরন ছিল, ঠিক আছে, বক্ষে প্লিউরন ছিল, এটা মনে রাখতে হবে, এখানে প্লিউরন থাকে না। আর ওই প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ, এটাও মনে রাখতে হবে। আর প্রথম উদরীয় খণ্ডকে এই যে শ্রবণ অঙ্গ বা শ্রবণথলি, অডিটরি স্যাক থাকে, যাকে টিম্পনিক পর্দা বা টিম্পেনাম বলা হয়, এটা পড়তে হবে। তারপরে কি বলছে? প্রথম থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত প্রতিটি দেহখণ্ডের পার্শ্বদেশে 1 জোড়া করে মোট 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসতন্ত্র বা স্পাইরাকল থাকে। তাহলে আমরা বক্ষে পাইলাম কত? বক্ষে পাইলাম 2 জোড়া, আর এখানে পাইলাম কত? 8 জোড়া। তাহলে কয় জোড়া হলো? 10 জোড়া। এটা আমরা কিছুক্ষণ পরেই দেখব যে এটা কিন্তু উদর অঞ্চলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে তোমার 8 জোড়া। আর এই জায়গাটা তোমার রিডিং এর জায়গা, ঠিক আছে। তার আগে আমরা এটা পড়ে আসি। টার্গামটি পায়ের উপরে সুপ্রাএনাল প্লেট গঠন করে। টার্গামটি সুপ্রাএনাল প্লেট গঠন করে একাদশ খণ্ডকের। এই যে এখানে একাদশ, দ্বারা কোথায় লেখা? এই যে একাদশ খণ্ডকের, ঠিক আছে, এটা পড়তে হবে, বুঝছো? কেন পড়তে হবে? এই যে ওখানকার কথাগুলো এখানে, আবার এখানে বলছে দশম, ঠিক আছে, এখানে দশম যে বলছে, এখানে দেখো অ্যানাল সার্কি, এই যে দশম খণ্ড, ঠিক আছে, অ্যানাল সার্কি, ওখানকার কথাগুলো এখানে লিখছে। সো আমরা ছক করে পড়াইটাই আমাদের জন্য ভালো হবে না? ছক করে পড়াটাই আমাদের জন্য ভালো হয়। তো আমরা এই জায়গাটা, এই প্যারাটুকু না পড়ে আমরা এই ছকটুক পড়বো। ওকে, এই ছকটুক পড়বো। আচ্ছা, ছকটুকু পড়ে নিও যে এখানে কি বলছে? নবম খণ্ডকের স্টার্নাম বর্ধিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে। দশম খণ্ডক কি করে? সার্কি গঠন করে। 11 খণ্ডক কি করে? সুপ্রাএনাল প্লেট গঠন করে। আর এই যে নারীদের ক্ষেত্রে কি হয়? নারীদের হচ্ছে নবম খণ্ডকের স্টার্নাম অভিপোজিটর গঠন করে। এটা বেশ ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে আসো, এই যে অভিপোজিটরি যে দেখাই দিছে, অভিপোজিটর দিয়ে কি করে? মানে প্রজননে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যে ঘাস ফড়িংয়ের ডিমগুলো যখন তোমরা যে আগে পড়ছো তারা জানো, ডিমগুলো পেট থেকে বের করে ঘাস ফড়িং মাটির ভেতরে ঢুকিয়ে দেয়। সো ওই কাজটা করার জন্য অভিপোজিটরটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। তারপরে কি বলছে এখানে? এই যে পরিণত ঘাস ফড়িংয়ে যে গহ্বর দেখা যায় তা ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলম গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্ট। এর নাম কি সেটা ইম্পর্টেন্ট, মিক্সোসিল, ঠিক আছে। গহ্বরের নাম কি? মিক্সোসিল। ওকে, শেষ। হিমোসিল আর এই মিক্সোসিলের মধ্যে যে রক্ত প্রবাহিত হয়, এটি
কি নামে পরিচিত? এটি হিমোসিল নামে অভিহিত। আর প্রবাহিত এই হিমোসিলের মধ্যে যে তরল পদার্থগুলো প্রবাহিত হয় তাকে কি বলা হয়? হিমোলিম্ফ বলা হয়, হিমোলিম্ফ বলা হয়। ওকে, তারপরে এখান থেকে পড়বা পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্রের মধ্যে তোমার স্টোমোডিয়ামের মধ্যে কোন অংশ থাকে, মানে আসবে কি, এই যে দেখো প্রক্টোডিয়ামের অংশ নয় কোনটি? এই ইলিয়াম কলম রেকটাম দিবে 4 নম্বর, বা 4 নম্বরের দিকে রাখলো তোমার ক্রপ, ওইটা হবে আনসার। এভাবে প্রশ্ন হবে। এই যে এটুকু আঁকি পড়তে হবে তোমাদের, এটুকু আঁকি পড়তে হবে, এটুকু পড়ে নেবে। ওকে, এটা পড়ে নেবা। স্টোমোডিয়ামের অংশ কি কি? মুখছিদ্র, গলবিল, গ্রাসনালি, ক্রপ, ব্রিজার্ড। আর প্রক্টোডিয়ামের অংশ ইলিয়াম কোলন, রেকটাম, পায়ুছিদ্র। ইলিয়াম কোলন, রেকটাম, পায়ুছিদ্র। প্রক্টোডিয়ামের অংশ কি? ইলিয়াম কোলন, রেকটাম, পায়ুছিদ্র। ইলিয়াম কোলন, রেকটাম, পায়ুছিদ্র। ইলিয়াম কোলন, রেকটাম, পায়ুছিদ্র। এইগুলো এমনি মনে থাকে, বুঝছো? এগুলো পড়ার জন্য আলাদা নেমনিকের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। ঠিক আছে, আমি এমনিতেই মনে রাখছি। কারো যদি নেমনিক বানিয়ে পড়ার ইচ্ছা থাকে তোমরা বানিয়ে নিতে পারো। ওকে, তারপরে আসো পৌষ্টিক নালী। এখানে কি ইম্পর্টেন্ট? এখানে ইম্পর্টেন্ট যেমন মুখছিদ্রের আগে যেটা পড়তে হবে অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম, আমরা পড়লামই তো, তাই না? এই মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত যে অংশটা সেটাকে বলা হয় স্টোমোডিয়াম। আর এই ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত, এইটার দরকার নেই, আমরা নিজ মানুষের কোনটা থেকে সেটাই তোমরা পারো না, আর কি বলবো। আচ্ছা, যাই হোক, মুখছিদ্র বা মাউথ, প্রি ওরাল ক্যাভিটি বা সিবেরিয়াম। মুখছিদ্রের এই অংশটার নাম যে সিবেরিয়াম, এটা তোমাদের পড়তে হবে। আর গলবিল, ফ্যারিংস, আমাদের মতোই ফ্যারিংস, আর এর মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে। গ্রাসনালী ইসোফেগাস, এটি গলবিলের পেছনে সরু সোজা নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট নালী। এগুলো আর কি আমি বলবো যে রিডিং পড়বা, শেষ, রিডিং পড়ে শেষ। আর এটা পড়বা যে এটা আবার মেসেন্টেরনের পার্ট, যে পেরিট্রফিক পর্দা নামক বৈষম্যবর্তী পর্দা দিয়ে আবৃত। কি? অন্তঃপ্রাচীর। এর অন্তঃপ্রাচীরটা কিউটিকলের পরিবর্তে পেরিট্রফিক পর্দা দিয়ে আবৃত। তার মানে হচ্ছে অন্য কোনো প্রাচীরে তার মানে কিউটিকল আছে, যেটা আমরা পরবর্তীতে দেখতেছি। তো এই যে দেখো, মেসেন্টেরনের অগ্রপশ্চাৎ প্রান্তে পেশির বলয় বা স্ফিংক্টার থাকে। মেসেন্টেরন ও স্টোমোডিয়াম সংযুক্ত হলে 6 জোড়া এটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। 6 জোড়া বলছে কিন্তু মানে 12টা, ঠিক আছে? 6 জোড়া বলছে মানে 12টা, 6 জোড়া বলছে মানে 12টা। 12টা গ্যাস্ট্রিক শিখা বা হেপাটিক শিখা থাকে, এটা তোমরা ভুল করো। 12টা অপশনে থাকবে, মানে কয়টি বলবে তুমি দিয়া রাখবা যে 6টি, কিন্তু আসলে তো 6টি না, আসলে হচ্ছে 12টি। তো তোমাদের এটা পড়তে হবে, তোমরা এটা ভুল করবা। আচ্ছা, তারপরে হচ্ছে তো এটা পড়বা, গ্যাস্ট্রিক শিখাটা পড়ে রাখবা। তারপরে অসংখ্য ভিলাই থাকে। ভিলাই কোথায় থাকে? ঠিক আছে, মেসেন্টেরনে থাকে। তারপরে ম্যালপেজিয়ান নালিকা মূলত রেচন অঙ্গ, এটা কোথায় থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট। ঘাসফড়িংয়ের মালপেজিয়ান নালিকা রেচনতন্ত্র যখন পড়বো ঘাসফড়িংয়ের, তখন এটা দেখতে পারবা। ওকে, এটা পড়ার দরকার নাই। তারপর প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী, এটি পৌষ্টিক নালীর শেষ অংশ, যা ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত এবং অন্তঃপ্রাচীর কিউটিকল দিয়ে আবৃত। এই যে এটারও অন্তঃপ্রাচীর কিউটিকল দিয়ে আবৃত। মেসেন্টেরনও অন্তঃপ্রাচীর কিউটিকল দিয়ে আবৃত, এটারও অন্তঃপ্রাচীর কিউটিকল দিয়েই আবৃত। সো ঝামেলা নেই আর কি। কিন্তু একটা জিনিস মনে হয় আমি বাদ দিয়ে আসছি, যাই হোক, এইটার মধ্যে দিয়ে আর পড়ার কিছু নাই। আগের স্লাইডে আসো। এই যে স্টোমোডিয়ামের অন্তঃপ্রাচীর কাইটিন দিয়ে আবৃত, তাহলে কোনটির অন্তঃপ্রাচীর কাইটিন দিয়ে আবৃত? ঠিক আছে, কাইটিন, তো এটা এই যে কাইটিন দিয়ে আবৃত কোনটা? স্টোমোডিয়াম। মেসেন্টেরনে কোনটা? কিউটিকলের পরিবর্তে পেরিট্রফিক পর্দা বা বৈষম্যবর্তী পর্দা দিয়ে আবৃত। আর
এটা কাইটিন, এটা গেল স্টোমোডিয়াম কাইটিন। মেসেন্টেরন হচ্ছে তোমার পেরিট্রফিক পর্দা বা পেরিট্রফিক বৈষম্য ভেদ পর্দা। আর এটা কি? এটা কিউটিকল। এটা কি? এটা কিউটিকল। ঠিক আছে, তিনটা একটা হচ্ছে কাইটিন, আর একটা হচ্ছে পেরিট্রফিক পর্দা, আরেকটা হচ্ছে কিউটিকল। সো এটা মনে রাখতে হবে। আর পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি বা মেসেন্টেরন অন্তরাবরণ হেপাটিক শিকা পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। লালা গ্রন্থি, লালারস, লালা গ্রন্থির কাজ কি? লালারস এগুলো শুধুমাত্র রিলিংয়ের জন্য। খাদ্য গ্রহণ, পরিপাক শোষণ পদ্ধতি সম্পূর্ণ তৃণভোজী বা শাকাশী প্রাণী। তোমরা জানোই। এই ধুর, এগুলো কি লিখছে? আচ্ছা, এটা পড়তে হবে। এই যে লালারসে অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলেজ এগুলো এনজাইম থাকে যা শর্করাকে আদ্র বিশ্লেষণে সাহায্য করে। লালারসে এনজাইম থাকে। ওকে, এগুলো এটা পড়তে হবে, এই লাইনটা পুরোটাই পড়তে হবে। ওকে, তারপর নিচের দিকে আসো। মেসেন্টেরিন অন্তর্গত ও হেপাটিক শিকার ক্ষরণ এবং শোষণ তলরূপে কাজ করে। আচ্ছা, এটাও বেশি ইম্পর্টেন্ট না। অ্যামাইনোলাইটিক ইম্পর্টেন্ট। এখানে যে তোমার প্রোটিওলাইটিকও আসছে, পেপটাইটিস, লাইপোলাইটিক, লাইপেস খাদ্যবস্তু। আসলে এগুলো ইম্পর্টেন্ট না, বুঝছো? এগুলোতে প্রশ্ন করা সম্ভব না। যাই হোক, নেক্সট স্লাইডে যাই। সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র এটা পড়তে হবে। আর্থ্রোপোডা, মলাস্কা প্রাণীদের এ ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। কোন ধরনের? মুক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ সংবহন তন্ত্র তার মানে কি? ঘাসফড়িংয়ের কিন্তু মুক্ত সংবহন তন্ত্র। আর অ্যানিলিডা পর্বে নন কর্ডেট প্রাণীতে, কর্ডেট প্রাণীতে এ ধরনের সংবহন তন্ত্র দেখা যায়। আমাদের শরীরে যেটা কর্ডেট প্রাণীতে যেহেতু বলছে, তার মানে আমাদের শরীরে কি দেখা যাচ্ছে? আমাদের শরীরে কিন্তু বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যাচ্ছে। মুক্ত ও বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য কি? এটা রিডিং দিতে পারো। তারপরে ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র তিনটি প্রধান অংশে বিভক্ত: হিমোসিল, হিমোলিম্ফ আর হৃদযন্ত্র। হিমোসিল, হিমোলিম্ফ আর হৃদযন্ত্র। হিমোসিল একটা গহ্বর, হিমোলিম্ফ তার তরল, আর ভেতরে থাকে হৃদযন্ত্র। শেষ। এটা নিয়েই ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র। আর হিমোসিল ভ্রূণপ্রসূতির সময় প্রধান সিলোমিক গহ্বর ব্লাস্টোসিলের সাথে একীভূত হয়ে যে নতুন গহ্বর সৃষ্টি করে তাকে হিমোসিল বা মিক্সোসিল বলা হয়। হৃদযন্ত্রের তলদেশ বরাবর অবস্থিত পর্দাকে পৃষ্ঠ পর্দা, স্নায়ুরজ্জের ঠিক উপরে বিস্তৃত পর্দাকে অঙ্কীয় পর্দা বলা হয়। ঠিক আছে, সাইনাস তিনটি নিম্নরূপ: পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। ঠিক আছে, এই সাইনাস তিনটা পড়তে হবে। পৃষ্ঠের পর্দার উপরের দিকে নিউরন। আমাদের নিউরন কি থাকে? আমাদের নিউরন কিন্তু ডরসাল সারফেসে থাকে, কিন্তু ঘাসফড়িংয়ের কি হয়? ঘাসফড়িংয়ের কিন্তু অঙ্কীয় পর্দা, এই ভেন্ট্রাল সারফেসে থাকে। তো আর পেরিকার্ডিয়াল, আমাদের হৃৎপিণ্ড কি ভেন্ট্রাল সারফেসে থাকে না? কিন্তু ঘাসফড়িংয়ের কি পৃষ্ঠীয় সারফেসে থাকে। পৃষ্ঠীয় মানে কি? ডরসাল। আমাদের থাকে ভেন্ট্রালে, ওদের থাকে মানে উল্টা। আর পেরিভিসেরাল সাইনাস আমাদেরও মাঝখানে থাকে, ওদেরও মাঝখানে থাকে। এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এটাই আর কি ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট স্লাইড। তারপরে হিমোলিম্ফ কাকে বলে? হিমোলিম্ফ কাকে বলে এটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় না। যাই হোক, তাও আনইম্পর্টেন্ট জিনিস আবার কিছু কিছু টিচারদের পছন্দ। কি করবো এখন? আর এই পিএসটা ইম্পর্টেন্ট না, আপেক্ষিক গুরুত্বটাও ইম্পর্টেন্ট না, কিন্তু পিএসটা আমি পড়ে রাখতে বলবো। আর হিমোলিম্ফ দুটি উপাদানে গঠিত, এটা পড়বা। হিমোলিম্ফ রস বা প্লাজমা এবং হিমোসাইট। আর এই 70% পানি এই হিমোলিম্ফ রস বা প্লাজমার, এটা পড়বা। তারপরে ট্রেহালোজ রূপী শর্করা, এটা খুবই পছন্দের কোয়েশ্চেন। তোমরা কোচিংয়ে যখন পরীক্ষা দিবা না, এটা কোচিংয়ের ভাইয়াদের খুবই পছন্দের কোয়েশ্চেন, যে কোন সরল শর্করাটি পাওয়া যায় এবং কয় অণু গ্লুকোজের শর্করা পাওয়া যায়? 2 অণু গ্লুকোজ। আচ্ছা, তারপরে অন্যান্য রক্তরস 1-9। আচ্ছা, বুঝলাম। অপেক্ষাকৃত বেশি পরিমাণে অ্যামাইনো নাইট্রোজেন উপাদান, এটা ইম্পর্টেন্ট। নিম্ন সোডিয়াম পটাশিয়াম উপাদান, বেশি ইউরিক অ্যাসিড, এটা কোচিংয়ের পরীক্ষায় পাবা। কোচিংয়ের পরীক্ষায় এটা পাবা। ঠিক আছে, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে
বে কি না আমি বলতে পারতেছি না, কারণ এটা আমার কাছে আনইম্পর্টেন্ট লাগে, কিন্তু কোচিংয়ের ভাইরা কেন যে এত বেশি বার দেয় আমি জানি না, তোমরা পড়ে রাখবা, ঠিক আছে। এই নিম্ন সোডিয়াম অনুপাত নিচের কোনটি সঠিক নয় বলবে উচ্চ সোডিয়াম পটাশিয়াম অনুপাত। তো কিন্তু এখানে তো লেখা আছে তোমার নিম্ন সোডিয়াম পটাশিয়াম অনুপাত, ঠিক আছে না। তো এভাবে আসতে পারে। হিমোসাইট বা রক্তকণিকা, হিমোলিম্ফে বেশ কয়েক ধরনের ম্যাসোডার্মোদ্ভূত অ্যামিবয়েড ও নিউক্লিয়াসধারী হিমোসাইট ভাসমান থাকে। এরা মেরুদণ্ডী প্রাণীদের শ্বেত রক্তকণিকার সমসংস্থ হিমোসিলের সবখানে সংবহিত হয়। প্রতি ঘন মিলিমিটার হিমোলিম্ফে হেমোসাইটের সংখ্যা তোমার 15,000 থেকে 60,000। এটা অনেক আসে, বুঝছো, 15,000 থেকে তোমার 60,000, এটা অনেক আসে প্রতি ঘন মিলিলিটার রক্তে, এটা অনেক আসে। তারপরে হচ্ছে কি বলছে 3 ধরনের, এটা কি 3 ধরনের? হিমোসাইট 3 ধরনের। এই যে 23%, 68%, 9%, এটা পড়বা। কোনটা কত পার্সেন্ট এটা পড়বা। আয়তন পড়ার দরকার নাই, মাথা নষ্ট করার দরকার নেই। 23%, 68%, 9%, 23%, 68%, 9%। প্রাক পরিবড় কি বলবা? প্রাক পরিবড় পরিবর্তন, মানে কি পরিবর্তনীয়, ট্রানজিশনাল কিন্তু তোমার পরিবর্তন, ট্রানজিশনাল মানেই কিন্তু তোমার পরিবর্তন। ট্রান্স বলে না, ট্রান্স মানে পরিবর্তন হয়েছে, ঠিক আছে, ট্রান্স তো পরিবর্তন। হিমোসাইট তো ওইভাবে মনে রাখবে। আর প্রাক মানে কি? প্রাক হিমোসাইট বা প্রো হিমোসাইট, যেটা 23%। তো প্রাক পরিবড় 2368 2368 প্রাক পরিবড় 2368 প্রাক পরিবড় 2368। ওকে, হয়ে গেল। নেক্সট লাইনে যাই। তারপরে হৃদযন্ত্র আসো। হৃদযন্ত্রে কি বলছে? হৃদযন্ত্র 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের কয় প্রকোষ্ঠ রে? আমাদের 4 প্রকোষ্ঠ, ভুলে যাইস না, ঠিক আছে। সেজন্যই তো বলে যে 4 প্রকোষ্ঠে 4টি মানুষের স্থান আমরা দিতে পারি। আচ্ছা যাই হোক, ওগুলো এখানে বলার দরকার নেই। হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলো ফানেল আকার এবং লম্বালম্বিভাবে এক সারিতে বিন্যস্ত। এগুলো কিচ্ছু দরকার নেই। অস্টিয়া নামক ছিদ্র থাকে, এটা দরকার। অস্টিয়া নামক ছিদ্র থাকে, এটা দরকার, ঠিক আছে। অস্টিয়া নামক ছিদ্র থাকে, এটা দরকার। তারপরে কি বলছে? হৃদযন্ত্রের সকল প্রকোষ্ঠের ছিদ্রসমূহ অন্তর্বাহী কপাটিকা দ্বারা সুরক্ষিত, দরকার নেই। 6 জোড়া অ্যালারি পেশি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। 6 জোড়া অ্যালারি পেশি, 6 জোড়া অ্যালারি পেশি। দূর কাজ হচ্ছে না কেন? 6 জোড়া অ্যালারি পেশি, এটা ইম্পর্টেন্ট আছে। দেখায় না, আমারটা কাজ করতেছে না। তাই হৃদবিভাগ বা কার্ডিয়াক ইম্পালস হৃদপাচ্ছিরে তৈরি না হয়ে হৃদযন্ত্রের কাছাকাছি অবস্থিত গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি দ্বারা, গ্যাংলিয়নের খুবই বড় একটি ইম্পর্টেন্স আছে আমাদের মানব শরীরেও। সেটা তোমরা এখানে মেডিকেলে আসলে বুঝতে পারবা। সেজন্য এটাকে কি বলা হয়? নিউরোজেনিক হার্ট বলা হয়। মানে কি? স্নায়ু গ্রন্থি দ্বারাই নিয়ন্ত্রিত হইতেছে, তার মানে কি? নিউরোজেনিক হার্ট। ওকে, আর এটা পড়বা। হৃদযন্ত্রের স্পন্দন, আমাদের স্পন্দন কতবার হয় রে? আমাদের হৃদস্পন্দন কতবার হয় রে? হ্যাঁ, 70 থেকে 80 বার। আমাদের হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে 70 থেকে 80 বার। আর ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন মিনিটে কত? মিনিটে 100 থেকে 110 বার। 100 থেকে 110 বার। নেক্সট স্লাইডে চলো। আর ঘাসফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন করতে কত মিনিট সময় লাগে? 30 থেকে 60 মিনিট। 30 থেকে 60 মিনিট।
30 থেকে 60 মিনিট সময় লাগে। ওকে, আর এখান থেকে তোমার হেমোসিল এটা রিডিং দিবা। তো নেক্সট স্লাইডে চলো। তারপরে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। ট্রাকিয়া নামক এক ধরনের সূক্ষ্ম শ্বাসনালীর। তো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের মেন উপাদান ট্রাকিয়া পড়লাম। তারপরে শ্বসনতন্ত্র সৃষ্টি করেছে ট্রাকিয়াল তন্ত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, যে তাকানোই আছে। আমি বলছিলাম না 10 জোড়া, একটা হচ্ছে বক্ষে 2 জোড়া, আর তোমার উদরে 8 জোড়া। এই 2 + 8 এই তোমার হচ্ছে 10 জোড়া। মিলল হিসাব? আচ্ছা, হিসাব না মিললেও কিছু করার নেই। তারপরে শ্বাসযন্ত্র বা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, দরজার এটাই তো বললাম। তারপরে ডিম্বাকার ছিদ্র বিশেষ পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীর পরিবেষ্টিত থাকে। রন্ধ্রগুলোর মুখে সূক্ষ্ম রোমযুক্ত পরিস্রাবণ বা ছাঁকনি যন্ত্র থাকে। ফিল্টারিং অ্যাপারেটাস থাকে। ওকে, স্পাইরাকল দিয়ে দেহে বায়ু প্রবেশ করে, এরা ধুলোবালি জীবাণুবাণী ইত্যাদি প্রবেশ রোধ করে। প্রতিটি স্পাইরাকল অ্যাট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত। তারপরে ট্রাকিয়া ত্বকের অন্তর্বর্তক হিসেবে গঠিত হয়। এদের প্রাচীর 3 স্তর বিশিষ্ট। বাইরের এপিডার্মিস গঠিত ভিত্তি ঝিল্লি। যাই হোক, এগুলো আর কি মানে বেসিক পড়া, তো এগুলো আর কি লাগে না সেটা না, কিন্তু মেডিকেলে আসে না আর কি। যাই হোক, এই যে অ্যাপিথেলিয়াম কি বলছে? অ্যাপিথেলিয়াম বহু পাঁচাকার কোষে গঠিত। অ্যাপিথেলিয়াম ভেতরের দিকে কিউটিকল নির্মিত, ইন্টিমাও কিউটিকল নির্মিত। তারপরে এই টিনিডিয়ার একটা কাজ আছে, টিনিডিয়ার কাজটা পড়ে নিও। তারপরে দেহের দুপাশে অবস্থিত একজোড়া পার্শ্বীয় অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড হৃদযন্ত্রের দুপাশে অবস্থিত একজোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ওকে, তারপরে নিও অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড, ট্রান্সভার্স ট্রাকিয়াল ট্রাঙ্ক যথাক্রমে পৃষ্ঠীয় অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে সংযুক্ত করে। বায়ুথলিগুলিকে অতিরিক্ত বায়ু ধরে রাখে। এটা কি বায়ুথলির কাজ? এরকম কাজ মানে বায়ুথলির কাজ কি? বায়ুথলিকে অতিরিক্ত বায়ু ধরে রাখে কে? এয়ার স্যাক। ওকে, এটা এভাবে প্রশ্ন আসবে। তারপরে ট্রাকিওল হচ্ছে ব্যাস, কত ব্যাস ট্রাকিওলের ব্যাস, এটা আসতেও পারে, ঠিক আছে, বাট আমার মনে হয় না যে আসবে। যাই হোক, সরি, নেক্সট স্লাইডে আসবে। কি বলছে? ট্রাকিয়া ও ট্রাকিওলের মধ্যে পার্থক্য, এটাও লাগে না আর কি। শ্বসন পদ্ধতি এটাও লাগে না, যত সব। যাই হোক, এই যে দাঁড়াও দেখি এটা কি বলছে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট আছে তো। এই যে কি ইম্পর্টেন্ট, এটা স্কিপ করে চলে যাচ্ছিলাম। এই যে দেখো, প্রথম প্রশ্বাস যে নিবে, প্রশ্বাস নিয়ে তোমার প্রশ্বাসী শ্বাসরন্ধ্র কতগুলা? প্রশ্বাসী শ্বাসরন্ধ্র তোমার 4টা। আর নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র তোমার 6 জোড়া। এই যে এখানে আসো। এই যে কি বলছে? 6 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে শ্বাস ত্যাগ করে 6 জোড়া দিয়ে। প্রথম 4 জোড়া দিয়ে তোমার শ্বাস গ্রহণ করে, শেষ 6 জোড়া দিয়ে তোমার শ্বাস ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড দেওয়া থেকে নির্গত করে। ঠিক আছে, তো কিরকম ইন্টারেস্টিং বিষয় না? প্রথম 4টা দিয়ে নেয়, শেষ 6টা দিয়ে ছাড়ে। তো এরপরে আসো রেচনতন্ত্রের যে মালপেজিয়ান নালিকা, এটা খুবই ইম্পর্টেন্ট।
এই যে মালপিজিয়ান নালিকা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কিছু কিছু কি থাকে ইউরোপজ গ্রন্থি নেপ্রোসে অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে কোনটি? ঠিক আছে, তো ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেপ্রোসাইট, কিউটিকল, যে কোনো তিনটা দিল, পরে শেষে দিয়ে দিল মালপিজিয়ান নালিকা। কিন্তু মালপিজিয়ান নালিকা তো প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে, সেটা তোমাদের মাথায়ই থাকবে না। তোমরা বলবা কি প্রশ্ন ভুল হয়েছে? প্রশ্ন ভুল হয় নাই, তোমাদের পড়া ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে কি আসছে দেখো, এই মালপিজিয়ান নালিকা কতটি থাকে? 100টি সুতার মতো মালপিজিয়ান নালিকা থাকে। যাই হোক, তারপরে কি বলছে, প্রতিটি মালপিজিয়ান নালিকা 25 মিলিমিটার লম্বা। এটা দাঁড়াও, 25 মিলিমিটার লম্বা। তোমাদের পরে বলবে কত সেন্টিমিটার লম্বা, অপশনে মিলিমিটারই থাকলো না, তো তখন কি করবা? ঠিক আছে, এই মিলিমিটার সেন্টিমিটার এগুলো একক খুবই ইম্পর্টেন্ট। তারপরে কোষস্তরের বাইরের কি ভিত্তি পর্দা এবং বাইরের দিকে এই যে ব্রাশ বর্ডার তৈরি করে, যে এটা ইম্পর্টেন্ট, ব্রাশ বর্ডার তৈরি করে। আচ্ছা, এই স্লাইড থেকে নিচে আসো। এই যে পানি থেকে কি কি শোষণ করে, এটা ইম্পর্টেন্ট। এই যে দেখো, এটা পড়বা। এখান থেকে এটা না পড়ে, এই যে এখান থেকে পড়ো, ক্ষরণ কি করে আর শোষণ কি করে, এখান থেকে পড়বা। যে পানি কার্বন ডাইঅক্সাইড আর পটাশিয়াম ইউরেট শোষণ করে, আর ক্ষরণ কি করে? এই যে ক্ষরণ কি করতেছে, পটাশিয়াম কার্বনেট আর পানি ক্ষরণ করতেছে, আর ইউরিক অ্যাসিডটাকে তোমার পৌষ্টিক নালী দিয়ে ভিতরে পাঠাই দিচ্ছে। ওকে, আর এইখানে দেখো, ইউরেট কোষটা এক ধরনের ফ্যাট বা চর্বি কোষ, এটা পড়বা। তারপরে এই যে ইউরিক কোষ গ্রন্থি, এটা কিন্তু এক ধরনের মানে মাশরুম গ্রন্থিতে মানে জনন অঙ্গে এটা পাওয়া যায়, কিন্তু এটা আর কি রেচন অঙ্গ হিসেবেও কাজ করে, জনন অঙ্গেও মানে জনন প্রসেসেও তোমার ভূমিকা পালন করে। আর কিউটিকল কি বলছে, কিউটিকল হচ্ছে অ্যামিবা সদৃশ কিছু অ্যামিবোসাইট কোষ রক্ত থেকে রেচন দ্রব্য সংগ্রহ কিউটিকলের নিচে সঞ্চয় করে খোলস মোচনের সময় আর কি তোমার কিউটিকল সহ সঞ্চিত রেচন দ্রব্য বাইরে মানে চলে যায়, তো নিষ্কাশন হয় আর কি কিউটিকলের মাধ্যমে। মালপিজিয়ান নালিকা ও মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য, এটা মনে হয় আমি অনেক ইম্পর্টেন্ট দিতে পারি, কারণ এটা একটা বেসিক কনসেপ্ট, দুইটাকে কিন্তু এক না। ঠিক আছে, এটা পড়ে নেবা, রিডিং পড়বা। ওকে, এগুলো সবই রিডিং পড়বা, কারণ ওখান থেকে না প্রশ্ন দিয়ে দেয়। এখানে কি বলছে, সংবিধি অঙ্ক, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোতে আমি 3 স্টার দিতেই পারি। 3 স্টার কেন দিচ্ছি এটা পরে বুঝবা যখন তোমরা পরীক্ষা দেওয়া শুরু করবো। স্পর্শেন্দ্রিয় রোম বা ব্রিসেল, ঘ্রাণেন্দ্রিয় শুঙ্গ বা অ্যান্টেনা, স্বাদেন্দ্রিয় তোমার এই যে ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়ামের এরা খাদ্যের স্বাদ গ্রহণ করে, এগুলো কিন্তু মানে স্বাদেন্দ্রিয় প্রধানত মুখপাঙ্গে থাকে। আচ্ছা, ওই যে ম্যাক্সিলারি পাল্প এগুলো তো মুখপাঙ্গেরই অংশ, ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াম এগুলো মুখপাঙ্গেরই অংশ। দর্শনেন্দ্রিয় কি, ওসিলি বা পুঞ্জাক্ষী, শ্রবণেন্দ্রিয় কি, ডিম্বাকার টেম্পেনিক পর্দা। আর তাপেন্দ্রিয় কি, প্ল্যান্টুলি প্যাড এবং অ্যান্টেনার কিছু রোম, আর তারপর কি বলছে, ঘাসফুলি দর্শনেন্দ্রিয় ছাড়া সকল অঙ্গই ত্বকের এপিডার্মিস অবস্থা। এপিডার্মিসের কতগুলো রূপান্তরিত কোষ দিয়ে গঠিত, এই কোষ দিয়ে এই রূপান্তরিত কোষ সেন্সিলি, যেগুলা এই সেন্সিলি দিয়ে তোমার এই ইন্দ্রিয়গুলা, দর্শনেন্দ্রিয় ছাড়া সকল সংবিধি অঙ্গই তোমার সেন্সিলি দিয়ে তৈরি। এটা কিন্তু পড়তে হবে, সেন্সিলিটা ইম্পর্টেন্ট। লাস্ট লাইন তো নেক্সট স্লাইডে চলো। ও আচ্ছা, সেন্সিলিতে কি থাকে,
সেন্সিলি একটি সংবিধি কোষ, একটি ট্রাইকোজেন কোষ এবং একটি টর্মাজেন কোষ থাকে। তো এগুলো পড়ো আর কি, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, সেন্সিলিটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, ঘাসফড়িংয়ের প্রজাতি দর্শন কৌশল, ওই যে ওমাটিডিয়া সর্বোজাকার ওমাটিডিয়া থাকে বললাম না, কতগুলা থাকে? 2000। কার ইনফরমেশন? মাজেদা ম্যাডামের ইনফরমেশন। ওকে, পুঞ্জাক্ষী কি বলছে? বড় বৃন্তহীন বৃক্কাকার। কোনটি পুঞ্জাক্ষীর বৈশিষ্ট্য নয় এভাবে দিতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এভাবে আসবে। মেডিকেলে এরকম উঙ্গা পুঙ্গা প্রশ্ন দেয় না, বেসিক কনসেপ্ট থেকে দেয়। আচ্ছা, যাই হোক, ওমাটিডিয়াম এক একটি দর্শন একক হিসেবে কাজ করে সমগ্র পুঞ্জাক্ষীর উপরে ভাগ কিউটিকলে আবৃত। দেখছো, কিউটিকল আর কাইটিন নিয়ে এই চ্যাপ্টার, বুঝছো? মানে কিউটিকল কাইটিন ছাড়া চলতেই পারে না। এখানে আসো কর্নিয়ায় আবার কিউটিকল পাইলা, তারপরে কর্নিয়াজেন কোষ, ক্ষরণ থেকে কর্নিয়ার সৃষ্টি হয়। এই যে কোন কোষের ক্ষরণ থেকে কর্নিয়ার সৃষ্টি হয়? কর্নিয়াজেন কোষ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর ক্রিস্টালাইন কোন গঠিত হয় কোন কোষের ক্ষরণ থেকে? ক্রিস্টালাইন কোন কোষ, ঠিক আছে। একটা ট্রিক শিখাই দিই, এখানেও কোষ আছে, সরি কি যে হইল আজকে, এখানেও কোষ আছে, এখানেও কোষ আছে, এদের ক্ষরণ থেকেই কিছু একটা তৈরি হবে। কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে কর্নিয়া তৈরি হয়, ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন গঠিত হয়। সো মুখস্থ করবে না, আর এটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? এই যে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কি? ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, এটা পড়বা। তারপরে কি বলছে, তারপর নেক্সট স্লাইডে আসো। তো এখানে তোমার দেখো, আর রেটিনাল কোষ আছে তোমার 7 থেকে 8টা। এটা ইম্পর্টেন্ট যে এসব কোষের রেটিনাল কোষের ক্ষরণ থেকে র্যাপডম গঠিত হয়। তো র্যাপডম কোন কোষের ক্ষরণ থেকে গঠিত হয়? রেটিনাল কোষের ক্ষরণ থেকে। যে র একটা মিল আছে, ওকে। তারপরে র্যাপডম এটার মাধ্যমে আলো গৃহীত হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আলো গৃহীত হয়। রেটিনাল রঞ্জক আবরণী, এটি রেটিনাল কোষকে রঞ্জকময় কোষে গঠিত কালো একটা পদার্থের আবরণ প্রত্যেক ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক রাখে এটা। তারপরে স্নায়ুতন্ত্র, রেটিনাল কোষ থেকে স্নায়ুতন্ত্র বেরিয়ে অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়। রেটিনাল কোষ থেকে অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়, যেটা মস্তিষ্কে উদ্দীপনা প্রদান করে। আচ্ছা, পুঞ্জাক্ষী সরলাক্ষী, সরলচোখের মধ্যে পার্থক্য কি কি পৌরাণীয় রিডিং। দর্শন কৌশল যে মোজাইক প্রতিবিম্ব আর সুপারজিশন প্রতিবিম্ব, ওকে। অপটিক্স আলোর তীব্রতা অনুসারে পুঞ্জাক্ষীতে 2 ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। কিসের অনুযায়ী? আলোর তীব্রতা অনুসারে পুঞ্জাক্ষীতে 2 ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। উজ্জ্বল আলোতে তোমার মোজাইক প্রতিবিম্ব, অ্যাপোজিশন, উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব, মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব। আর তোমার নেক্সট স্লাইডে যাই। উজ্জ্বল আলোতে তোমার মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব, আর অনুজ্জ্বল আলোতে তোমার সুপারজিশন প্রতিবিম্ব। তো মোজাইক প্রতিবিম্ব আর সুপারজিশন, উজ্জ্বল আলোতে মোজাইক আর অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে তোমার সুপারজিশন প্রতিবিম্ব। এটা হচ্ছে তোমার এই মোজাইক ও সুপারজিশন প্রতিবিম্বর যে ডিফারেন্সটা দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে, এটা তোমরা রিডিং পড়ে নেবা। আর প্রজননতন্ত্রে আসো, ঘাসফড়িং, একলিঙ্গ প্রাণী, দ্বিলিঙ্গ, মানে এগুলো রিডিং দিবা, বুঝছো? এগুলো থেকে এত আসে না, কিন্তু তোমার আর কি এটা আসে যে মানে কোনটি পুং প্রজননতন্ত্রের অংশ, কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ, এইগুলো আসে, এইভাবে আসে, ঠিক আছে। আর এই যে 6টি অনুডিম্বাশয় বা ওভারিয়াল থাকে, এটা থাকে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, নেক্সট স্লাইডে আসো, যে শুক্রধানী বা স্পার্মাথিকা, শুক্রধানী বা স্পার্মাথিকা, এটার কাজটা কি? এটা শুক্রাণু গ্রহণ করে, কিন্তু শুক্রধানী মানে নামটা শুনে মনে হচ্ছে কি এটা স্পার্ম রিলেটেড, সো এটা পুরুষাঙ্গের পার্ট, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট এই জন্যই যে নামটা ওরকম শোনা গেলেও এটা কিন্তু স্ত্রী প্রজননতন্ত্রের অংশ, এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, ঘাসফড়িংয়ের যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটায়, এটা তো সবাই জানে। তারপরে কুসুম সমৃদ্ধ, তারপরে ভাইটিলাইন ঝিল্লি দ্বারা আবৃত,
কোরিয়ন নিয়ে গঠিত, এটা পড়বা। ঠিক আছে, ছিদ্রে থাকে, একটা ছিদ্রকে মাইক্রোপাইল বলা হয়, এটা পড়বা। পরিস্ফুটন কোন ধরনের? সেন্ট্রোল্যাসিথাল ধরনের। ঠিক আছে, এটা পড়বা। তারপরে ডায়াপজ নামে এই শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, এটাকে কি বলে? এটাকে ডায়াপজ নামে, ডায়াপজ শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, এটাকে বলা হয় ডায়াপজ বলে। ওকে, নেক্সট স্লাইডে আসো। তারপরে রূপান্তর এইটা পুরা উড়াধুরা ইম্পর্টেন্ট, বুঝছো? এটা পুরা ইম্পর্টেন্ট, 3 স্টার দিতেই পারি। ঠিক আছে, এটা নিজেরা পড়বা, এটা বেসিক কিছু কনসেপ্ট আছে। যেমন ধরো এখন তো বেসিক, দেখো ঘাসফড়িং ও তেলাপোকা রূপান্তর কি? আচ্ছা, বেসিক তোমাদের এই জিনিসটা পড়, দাঁড়াও কোথায় গেল সেটা, সম্পূর্ণ রূপান্তরে আসো। সম্পূর্ণ রূপান্তরে এই যে আর কি, এই যে পেজ অসম্পূর্ণ রূপান্তরটা এই যে দেখো এখানে লেখা আছে 3টি ধাপ, কি কি? ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। আর তোমার অসম্পূর্ণ রূপান্তরে কি আছে? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ঠিক আছে, ডিম, লার্ভা, তোমার পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। সম্পূর্ণ রূপান্তরে কি কি আছে? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। সম্পূর্ণ রূপান্তরে কি কি আছে? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। আর এখানে কি ছিল? ডিম কমন। ঠিক আছে, এখানে ছিল ইমাগো তো পূর্ণাঙ্গ, তার মানে এই পূর্ণাঙ্গ প্রাণীও তোমার কমন। আর লার্ভা আর পিউপা এই দুইটা হচ্ছে তোমার আনকমন। ঠিক আছে, এই দুইটাই পড়বা, এই দুইটাই আর কি ব্যাস, এই দুইটাই পড়বা যে কী কী ইম্পর্টেন্ট, মানে কী কী ডিফারেন্স আর কি। এটা বুঝতে পারলে এটাই তুমি পেরে গেলে আর কি। আর এই হরমোনের যে চারটা, এই যে এটা দেখো, এই চারটা না, এই চারটা তোমার হচ্ছে তোমার 5 স্টার দিয়ে রাখো, এটা 5 স্টার দিয়ে রাখো। এটা আমি অন্য একটা ক্লাসে আলাদা করেই পড়াবো। ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট দিও। তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, আমার ফেসবুক প্রোফাইলটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা রুই মাছ পড়বো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।